This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর বিকেল 5টা মানে আপনারা জানেন 5 কথা। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো যারাই বাছাই করে নিয়ে এসেছি আপনাদের সামনে। অন্যদিকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক হয়েছে। আপনারা জানেন এসআইআর এর মধ্যে ভোটের নিরাপত্তা নিয়ে কমিশন যে কতটা তৎপর, আজকে বৈঠকের নির্যাস সেটাই আরও একবার গুরুত্ব সহকারে উল্লেখিত হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের সদর দপ্তরে আজকে বৈঠক। গতবারের থেকে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানোর আবেদন সিও মনোজ আগরওয়ালের। এবারের ভোটে দফা কমানো হবে কিনা তা নিয়েও আলোচনা হয়। দফা কমলে অতিরিক্ত বাহিনীর প্রয়োজন, সেটা জানিয়েছেন সিইও। খবর কমিশন সূত্রে এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। সংবেদনশীল বুথের সংখ্যার উপর বাহিনীর পরিমাণ নির্ভর করছে, জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এ খবর পাওয়া গিয়েছে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক হয় সদর ভবনে। এসআইআর এর মধ্যে ভোটে নিরাপত্তা নিয়ে তৎপর কমিশন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের সদর দপ্তরে আজকে এই বৈঠক শুরু হয় বেলা 12:30 নাগাদ। গতবারের থেকে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানোর আবেদন জানিয়েছেন সিও মনোজ আগরওয়াল। সূত্র মারফত আমরা জানতে পারছি এবারের ভোটে দফা কমানো হবে কিনা তা নিয়েও আলোচনা হয়েছে। দফা কমলে অতিরিক্ত বাহিনী প্রয়োজন বলে জানিয়েছেন সিইও। কমিশন সূত্রে আমরা খবর পাচ্ছি। অন্যদিকে সংবেদনশীল বুথের সংখ্যার উপর বাহিনীর পরিমাণ নির্ভর করছে, এটাও জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত খবর পাওয়া গিয়েছে। মোটের ওপর এই বৈঠকের গুরুত্ব ভোটের প্রাক্কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আজকের বৈঠকে এখনো পর্যন্ত যা যা নির্যাস পাওয়া যাচ্ছে সূত্র মারফত আমরা জানতে পারছি। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, আগের থেকে তা বাড়বে না কমবে, ভোটের দফা আগের থেকে বেশি হবে না কম হবে, সেই যাবতীয় বিষয়গুলো নিয়ে। কম হলে সেক্ষেত্রে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়াতে হবে। শুধু তাই নয়, ভোটের যে সংবেদনশীল যে কেন্দ্রগুলো রয়েছে, সংবেদনশীল যে বুথগুলো রয়েছে, সেই সংবেদনশীল বুথের সংখ্যার উপর বাহিনীর পরিমাণ নির্ভর করছে। সেই অনুপাতেই বাহিনী মোতায়েন হবে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা জানতে পারছি। সব মিলিয়ে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বৈঠক এই আবহে দাঁড়িয়ে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজকে এই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়টাও আমরা জানার চেষ্টা করবো। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে টেলিফোন লাইনে আছেন। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার আমি আপডেট দিই আপনাদের। এসআইআর এর মধ্যে ভোটের নিরাপত্তা সংক্রান্ত আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণে এই মুহূর্তে উদ্ভূত পরিস্থিতির কারণে যে সমস্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি যাতে কোনোভাবে ভোটকে প্রভাবিত করতে না পারে, সে কারণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের সদর দপ্তরে মূলত আজকে এই বৈঠকের উদ্দেশ্য ছিল। গতবারের থেকে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো আবেদন সিও মনোজ আগরওয়াল করেছেন। আর কি আপডেট আজকে এই বৈঠকের নির্যাস বৈঠক সূত্রে জানা যাচ্ছে আমি জানবো। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে। জ্যোতির্ময়, এই সময় দাঁড়িয়ে এবারের ভোটের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত কোন কোন বিষয়গুলো আজকে এই বৈঠকে আলোচিত হলো এবং এখনো পর্যন্ত সিদ্ধান্তের কথা কি কিছু জানা যাচ্ছে সূত্র মারফত? কি হতে চলেছে একটা ইঙ্গিত? দেখো, যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি বা অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছেন মনোজ আগরওয়াল। পশ্চিমবঙ্গের ভোটে এর আগে যত দফায় নির্বাচন হয়েছে, দফা কমানোর ভাবনা চিন্তা করছে জাতীয় নির্বাচন কমিশন এবং এই আবেদন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকেও এসেছে। কিন্তু যদি ভোটের দফা কমাতে হয় তাহলে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। আর এই পুরো কাজটি সম্পন্ন করার ক্ষেত্রে মোট কত স্পর্শকাতর বুথ হবে, অর্থাৎ এর আগে কত স্পর্শকাতর বুথ ছিল এবং এই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে আছে, কোন এলাকায় ঘটনার কি ধরনের অভিঘাত রয়েছে, তার সুনির্দিষ্ট ম্যাপিংয়ের ভিত্তিতেই এই স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হবে এবং তার ভিত্তিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হবে। আরেকটি বিষয় এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তা হচ্ছে গতবারে মোট 1094 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল। এবারে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হবে যেমন খবর আসছে। তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী কবে আসবে, অর্থাৎ নির্বাচনের কত আগে থেকে কেন্দ্রীয় বাহিনী আসবে এবং কত দিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই কেন্দ্রীয় বাহিনীর মোট কোম্পানিকে অন্যান্য রাজ্যও ব্যবহার করা হবে। স্বাভাবিকভাবেই যে অন্য রাজ্যগুলিতে ভোট রয়েছে, যেমন
কেরলে ভোট রয়েছে, তামিলনাড়ুতে ভোট রয়েছে, পুডুচেরিতে ভোট রয়েছে, তাদের মুভমেন্টের নিরিখেই কিন্তু এই ডেপ্লয়মেন্টের হিসেবটা করা সম্ভব। এর পাশাপাশি যে খবরগুলি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পরিকাঠামোগত বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা চলছে এবং এখনো পর্যন্ত আমি তোমাকে একটু থামাচ্ছি, এই বৈঠক মুহূর্তে শেষ একটু থামাচ্ছি তোমাকে। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, এই সময় দাঁড়িয়ে বিশেষ করে উদ্ভূত পরিস্থিতিতে এই বৈঠকের গুরুত্ব বেশ কিছু দিক থেকে অনেকখানি। একদিকে হচ্ছে দফা কমানো হবে কিনা সেই নিয়ে একটা আলোচনা হয়েছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। পাশাপাশি আরো একটা বিষয় আমরা জানতে পারছি যে গতবারের থেকে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানোর আবেদন সিইও মনোজ আগরওয়াল করেছেন, সূত্র মারফত জানতে পারছি। আপনার কি প্রতিক্রিয়া, আপনার কি মনে হয়? দেখুন, ক দফায় ভোট করাবে এবং কত বাহিনী লাগবে সেটা একেবারে নির্বাচন কমিশনের প্রেরোগেটিভের মধ্যে পড়ে, নির্বাচন কমিশনের নিজস্ব এখতিয়ারভুক্ত বিষয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রতিটি দফায় প্রত্যেকটি বুথে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট চাই। এর অন্যথা হওয়া চলবে না। যেভাবে 2011 সালে ভোট হয়েছিল ঠিক সেভাবেই এখানে ভোট করতে হবে, তা নাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচানো যাবে না। এসআর এর প্রক্রিয়ার পর এমনিতেই তৃণমূল কংগ্রেস অভুক্ত বাঘের মতো হয়ে আছে। তারা যে কোনো প্রকারে ভোট লুট করার চেষ্টা করবে। কিন্তু এরপরে যদি নির্বাচন কমিশন তাদের কত দফায় ভোট করবে, কত বাহিনী লাগবে, সে তাদের নিজস্ব বিষয়। কিন্তু ভারতীয় জনতা পার্টির দাবি সে নিয়ে আমরা মোটেও ইন্টারেস্টেড না। কিন্তু ভারতীয় জনতা পার্টির দাবি যে পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী প্রতিটি বুথে দিয়ে তবেই ভোট করাতে হবে। ধন্যবাদ জগন্নাথ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের আরও একবার জানাবো, এসআইআর এর মধ্যে ভোটের নিরাপত্তা নিয়ে কমিশন তৎপর, কেন্দ্রীয় বাহিনী নিয়ে মোতায়েন, সেই নিয়ে আজকে সদর দপ্তরে কমিশনের বৈঠক হয়। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে রয়েছেন। আমি আরও একবার জ্যোতির্ময়ের কাছে যাব। জ্যোতির্ময়, আজকে এই বৈঠকে কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে সেগুলো নিয়ে একটা আলোচনা আমরা করেছি। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তুমি জানালে, মূলত কারা কারা আজকে বৈঠকে উপস্থিত ছিলেন এবং কোন বিষয়টা মূলত খুবই দৃঢ়ভাবে আজকে ধরা হয় বৈঠকে? দেখো, শুধু পশ্চিমবঙ্গ নয়, তার পাশাপাশি কেরল, তামিলনাড়ু, পুডুচেরি, অসম, অর্থাৎ যে রাজ্যগুলিতে ভোট রয়েছে প্রত্যেকটা রাজ্যেরই মুখ্য নির্বাচনী আধিকারিককে ডাকা হয়েছে এবং রাজ্যের নির্বাচনে যারা আধিকারিকরা যুক্ত রয়েছেন তাদেরকে ডাকা হয়েছে এবং প্রত্যেকটা রাজ্যের প্রেক্ষিত বা প্রেক্ষাপট ধরে ধরে এক্ষেত্রে আলাদা আলাদা করে আলোচনা হচ্ছে। যে খবরের দিকে আমাদের নজর থাকছে যে মনোজ আগরওয়াল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক, তার সাথে আলাদা করে কোনো বৈঠক হয় কিনা, কারণ আমরা বারবার ধরেই একটা কথা বলছি যে বৈঠক শেষ না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ আলোচনার চালচিত্রটা আমাদের সামনে স্পষ্ট হবে না। শেষ না হওয়া পর্যন্ত বিষয়টা জানা সম্ভব না। আমি আরও একবার তোমার কাছে আসবো, একটু থামালাম তার কারণে এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আজকে বৈঠক চলছে, কি কি উঠে আসছে বৈঠকের পর নির্যাস জানা যাবে। কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর আবেদন করা হয়েছে, মনোজ আগরওয়াল তিনি করেছেন, এবং দফা বাড়ানো বা কমানো হবে কিনা, কিছুক্ষণ আগে আমরা বিজেপি মুখপাত্রের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে 2011 সালে যেরকম পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী রেখে ভোট হয়েছিল সেরকম তারা চাইছেন, এবং তারা চাইছেন যে প্রত্যেকটা বুথে বুথে যেন পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকে। এই যে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত হ্যাঁ বা না হোক, এই বিষয়টা নিয়ে আপনার কি অভিমত, আপনার কি প্রতিক্রিয়া? না, বাড়াক না, যত ইচ্ছে বাড়াক। যদি চায় 5 লক্ষ 10 লক্ষ সৈন্য দিয়ে নির্বাচন করাক না। গতবার তো 7 দফা 8 দফার নির্বাচন, তাতে কেন্দ্রীয় বাহিনী রেখে প্রত্যেকটা বুথ, প্রত্যেকটা রাস্তা বুটের আওয়াজে ভরিয়ে দেওয়া হয়েছিল বড় বড় রাইফেল দিয়ে। তাতে কি এসে গেল? তাতে কি বিজেপি হয়েছিল তাতেই আমরা জিতবো? মানুষের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, কেন্দ্রীয় বাহিনী সেটা আটকাতে পারবে না। কেন্দ্রীয় বাহিনী আসবে আবার চলে যাবে, কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে। এইসব হুমকি হুঙ্কার আর নির্বাচন কমিশনের নানা ছলাকলা বিজেপির ইঙ্গিতে, বিজেপির প্ররোচনায় সে কোনো কাজে আসবে না। মনে রাখবেন, এটা বিহার নয়, এটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ জানে যে তারা কি করে নিজের মেয়ের কাছেই তাদের অঙ্গীকার রাখতে হয়। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু। ভোটের আগে গঙ্গাসাগর ব্রিজ নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 থেকে 3 বছরে সেতু তৈরি হয়ে যাবে, এ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর সেতুর আজকে শিলান্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো
এলএনটিকে তারা টেন্ডার পেয়েছেন 1,700 কোটি টাকা খরচ করে। রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন, যাতে আগামী দিন গঙ্গাসাগর আর 2-3 বছরের মধ্যে এই সেতুটি তৈরি হয়ে যায়। অর্ডার দেয়া হয়ে গেছে। আপনারা জানেন আজকে একটি ঐতিহাসিক দিন, ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো গঙ্গাসাগর সেতুর। মুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপের লট 8 ও কচুবেড়িয়ার মধ্যে এই সেতু হচ্ছে। 5 কিলোমিটার লম্বা 4 লেনের অত্যাধুনিক আধুনিক এই সেতু তৈরির জন্য খরচ হবে 1,700 কোটি টাকা। কি এলএনটি কি করে সেতু নির্মাণ করবে? ওইটা হচ্ছে জাতীয় জলপথ মুড়িগঙ্গা। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, জাতীয় জলপথের এনওসিটা দেখান। আমি মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ক্যাবিনেট মিনিস্টার মাননীয় এমএস শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি। রাজ্য সরকার এনওসির জন্য কোনো প্রসেসই করেনি। আপনি বলে দিলেই হবে নাকি? আপনি সামনে ভোট করবেন বলে যা খুশি, সাগরে আপনি জিতবেন না। আর ওখানে রামেশ্বরমের মতো ব্রিজ বিজেপি করবে, ভারত সরকারের অর্থে করবে, জাতীয় জলপথ ইনল্যান্ড ওয়াটারওয়েজ করবে। আপনি করতে পারবেন না। আপনি ওয়ার্ক অর্ডার নেই, টেন্ডার নেই, জমি অধিগ্রহণ হয়নি, অ্যাপ্রোচ রোডে নট এ সিঙ্গেল ডিসমিল ল্যান্ড অ্যাকোয়ার্ড বাই দি স্টেট গভর্নমেন্ট। আপনাদের বলে যাচ্ছে বেমারুম। মুখ্যমন্ত্রী কি বলেছেন ব্যাক টু ব্যাক আপনাদের শোনালাম। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা চ্যালেঞ্জ জানিয়ে কি বলেছেন? যাদের কাজ তারাই সমালোচনা করেন, হ্যাঁ রাজ্য সরকার নিজের কাজ করবে, এভাবে আবার জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সেই পার্টটা শোনান। ছাড়ুন দেখিনি, যারা কিছু করে না তারা বলে বেশি। আমি শুধু আমার কথাটা বলতে পারি, ওদের কথাটা বলতে পারি না। কারণ যারা কাজ করে না তারা অকাজ করে বেড়ায়, আর আমাদের এত বেশি কাজ থাকে যে আমাদের কাজের মধ্যে ডুবে থাকতে হয়। উত্তরবঙ্গেও সেতু রাজনীতি। সেবকে করোনেশন সেতুর বিকল্প সেতু তৈরির কাজ শুরু হতে পারে এপ্রিল মাসে। প্রস্তাবিত নতুন সেতুর সেবক থেকে শুরু হয়ে এলেনবাড়িতে শেষ হবে। আধুনিক 4 লেনের সেতু হবে, খরচ হবে প্রায় 1,172 কোটি টাকা। দার্জিলিংয়ের সাংসদ হওয়ার পর এই সেতুর প্রয়োজনীয়তার কথা কেন্দ্রকে জানিয়েছেন রাজু বিস্তা। আগেই জায়গা পরিদর্শন করেছেন বিজেপি সাংসদ। এ নিয়ে আজ ওদলাবাড়িতে বৈঠকে রাজু বিস্তা। ওদলাবাড়ি, মালবাজার সহ ডুয়ার্সের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই সেতু। পাশাপাশি 10 নম্বর জাতীয় সড়কে ধস নামলে সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিকল্প সেতু তৈরি হলে সেই সমস্যা এড়ানো যাবে। একটা হচ্ছে দাবি, আরেকটা হচ্ছে তার কার্যকরী প্রতিশ্রুতি পালন। একটা শিলান্যাস, অর্থাৎ কাজ শুরু হয়ে যাচ্ছে। শিলান্যাস মানে তার অফিসিয়াল এস্টিমেট হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, সিআরএন হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল এসে গেছে, সমস্ত প্রসেসিং কমপ্লিট, এবার কাজ শুরু হচ্ছে। আর একটা হচ্ছে প্রতিশ্রুতি। দেখুন, বেটি বাঁচাও বেটি পড়াও, তো কত বছর আগে অ্যানাউন্স। আপনি পশ্চিমবঙ্গে কটা মেয়ে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের এনটাইটেল বেনিফিশিয়ারি দেখাতে পারবেন? আমরা দেখাতে পারবো প্রতিটা পাড়ায়, প্রতিটা গলিতে 10 জন, 15 জন, 20 জন, 25 জন করে কন্যাশ্রীর মেয়ে আছে। বেটি বাঁচাও বেটি পড়াও দেখাতে পারবেন? ওই শুধু ঘোষণাই সার ওদের শুধু ভাষণ, আর মমতা দিদাই গরিব মানুষকে রেশন। এই জন্যই মমতা দি আরেকবার। এসআইআরের শুনানি ঘিরে রাজগঞ্জে চরম হয়রানির শিকার বৃদ্ধ দম্পতি। কমিশনের নির্দেশ সত্ত্বেও শুনানি কেন্দ্রে আসতে হলো 85 ঊর্ধ্ব বৃদ্ধ দম্পতিকে। মা বাবাকে নিয়ে বিডিও অফিস গেলেন বছর 65-র মেয়ে। বাড়িতে গিয়ে শুনানির সুবিধা থাকলেও বিএলওর বিরুদ্ধে বিডিও অফিসে পাঠানোর অভিযোগ একাধিকবার সংশ্লিষ্ট বিএলওকে জানানো সত্ত্বেও কোনো রকম কাজ হয়নি। এতে পরিবার ক্ষুব্ধ। কেন কমিশনের নির্দেশ সত্ত্বেও এই হয়রানি? কার গাফিলতিতে এই সমস্যা? প্রশ্ন উঠছে। তোমাদের হিয়ারিং তো বাড়িতে হওয়ার কথা, বাড়িতে হয়নি? হ্যাঁ, বাড়িতে হয় নাই। বাড়িতে হয়নি। তোমাদের বিএলও কি বলছে? হ্যাঁ, বিএলও কি বলছে? তোমাদের হিয়ারিং আসতে বলছে? হ্যাঁ, হিয়ারিং আসতে বলছে? কষ্ট হলে কি করবো, যাইতেই হবে, আইতেই হবে। আসতেই হবে। হ্যাঁ। আপনার স্বামী স্ত্রীর নাম নেই? না, নাম নাই। আমি তো বলছিলাম যে আমার বাবা তো অসুস্থ, পড়ে যায়, ব্যথা হয়েছে, উঠতে পারে না, একটু ফোন করে জানেন। পরে ফোন করে বললো যে যাইতে হবে।
যেতে হবে। হ্যাঁ আপনাদের নাম আছে? হ্যাঁ আপনাদের নাম আছে? আমাদের সব কিছুই আছে, সবকিছুই আছে, কিন্তু আপনার বাবা মার বাবা মারটাই উঠে নাই। উনি যে 85 বছর বয়স, তাহলে জানানোর দায়িত্ব ছিল বিএলওর। ভোটার কার্ড অনুযায়ী কি দেখছেন? বিএলও সাহেবেরই দেখানোর কথা, মানে জানাবেন, যে অফিসে জানাবেন যে আমার এই বয়সের দুজন ভোটার আছেন, তাদের কি করব। সেটা না জানালে তো বলা যায় না কিছু, না? তাহলে তো অফিস জানবেন না, বিডিও অফিসে তো জানাতে হবে। এটা এটা একদমই ভুল কথা। যদি জানিয়ে থাকে তিনি ঠিকভাবে জানাননি একদম, কারণ যদি ইয়ারোকে তিনি জানিয়ে থাকেন তাহলে ইয়ারো সবসময়, এটা আমাদের তো অলরেডি অর্ডার রয়েছে, আমরা সেই মতো ব্যবস্থা করছি, শুধু একজনের জন্য কেন ব্যত্যয় হবে। তো আমাদেরকে বলা হয়েছে যারা অসমর্থ বয়সের কারণে এবং শারীরিক অসুস্থতার কারণে একেবারেই চলাচলে অক্ষম হবেন, তাদের ক্ষেত্রে আমরা বাড়িতে গিয়ে হিয়ারিং করার প্রভিশন আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, তো আমরা সেই মতো সেটা পালন করছি। শিক্ষককে মারধরের ঘটনায় উত্তাল মালদার হরিশ্চন্দ্র। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এখনও অধরা অভিযুক্ত তৃণমূল নেতা মোহাম্মদ আবুজার সহ 11 জন। গতকাল ঘর বন্ধ করে লোহার রড দিয়ে হাই মাদ্রাসার 2 শিক্ষককে মারধর করা হয়। অভিযোগ এমনটাই। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ওই আক্রান্ত শিক্ষক। আর ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আমাদের হেফজুর মাস্টার মশাইয়ের অনেক ক্ষতি হয়েছে, যেমন ওনার হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, অনেকে হাতের রগটাও কেটে গেছে। সেই কারণে আমরা যারা দুষ্কৃতীরা আছে, যারা যারা ওনাকে মেরেছে, করেছে, জড়িত আছে এই সংগঠনের সাথে, তা আমরা সবাই চাই যাতে ওদের সবারই প্রশাসন ভালোভাবে শাস্তি দেখ এবং ন্যায্য বিচার চাই আমরা সবার কাছে। শিক্ষা কেন্দ্রে কোনো রাজনীতি করা উচিত নয়। সেই শিক্ষা কেন্দ্রে যদি কেউ মনে করে আমি তৃণমূল করি বা আমি অমুক দল করি, আমি অমুক নেতার ঘনিষ্ঠ, আমি যা খুশি তাই করতে পারি, দল তাদেরকে এগুলো প্রাধান্য দেবে না। এখানে প্রশাসন নিশ্চয়ই দেখছে এবং যারা জড়িত তাদের সবাইকে প্রশাসন ধরবে এবং সাজা দেওয়ার ব্যবস্থা করবে। মারার অভ্যাস তো, মারার পরে জানতে পারছে যে এই শিক্ষক, এবং এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ার কারণ যে মারার পর যে গ্রেপ্তার করতে হবে এটাই তো প্রশাসনকে না করে দিয়েছে মুখ্যমন্ত্রী স্বয়ং। সেই জন্য যেখানেই যে মার খাক, থানাতে গেলেও খুব একটা যে হবে, কিংবা কোর্টে গেলেও তো বিচারপতির সামনে ধর্নায় বসে যাচ্ছে, ক্ষোভ দেখাচ্ছে। সেই জন্য মানুষের আর কোনো যাওয়ার জায়গা নেই। এমন একটা অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গে যে মানুষ নিজের দায়িত্ব নিজে বুঝে নেবে নাকি, এইটা কিন্তু এখন বিরাট প্রশ্ন। যারা শিক্ষকের কাছে অবধি যাওয়ার যাদের যোগ্যতা নাই, তারা ম্যানেজিং কমিটির স্কুল চালিয়েছে। তো স্বাভাবিকভাবে শিক্ষা ব্যবস্থাটাকে চেপে পাথর দিয়ে মারতে মারতে একবারে মাটিতে ঢুকিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার।